ছোট ভাইয়ের কান্না ভেজা আকুতি ভরে কণ্ঠে ইচ্ছে বাক্যগুলো শুনে সারফরাজের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। যেন অদৃশ্য কেউ তার হৃদয়ের গভীর ধারালো ছুরি বসিয়ে নাড়াচাড়া করছে। কঠোর স্থির অটল মানুষটার মুখের রেখাগুলো মুহূর্তেই বদলে গিয়েছে। সারফরাজের দু চোখের গভীরে জমল প্রকাশ না করার মতো অস্বস্তি, অপরাধবোধ আর অসহায়তা। পাশে দাঁড়িয়ে থাকা তেজও স্তব্ধ হয়ে সবটা শুনছিল, দেখছিল। তেজের বুকের ভেতরেও চাপা যন্ত্রণা অনুভব হচ্ছিল। তৎক্ষণাৎ সারফরাজ নির্ঝরের দু কাঁধ শক্ত করে ধরে নিজের পায়ের কাছে থেকে সরিয়ে ওকে দাঁড় করাতেই নির্ঝর অসহায়ের ন্যায় বড় ভাইকে জড়িয়ে ধরল। সবসময় হাসি খুশি প্রাণবন্ত স্বভাবের ছেলেটা আজ নিজের কান্না কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। নির্ঝর ভাঙা গলায় বলল, ভাই, অনুর ওই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ ওর উপর ইতিমধ্যে অনেক বড় দুঃখের বোঝা চাপিয়ে দিয়েছেন। ও আর কত সহ্য করবে বলো তো? মানসিকভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অগোছালো নিষ্পাপ মেয়েটাকে যখন একটু একটু করে আমরা স্বাভাবিক করে তুলছিলাম, তখনই আবারও ওর জীবনে সুখ আর দুঃখের দুই মোড়ে এসে দাঁড়ালো। আর ওর নিয়তি আবারও দুঃখের পথটাই বেছে নিল। এটা আমি সহ্য করতে পারছি না বড় ভাইয়া। নির্ঝর আবারও শক্ত করে সারফারাজকে আঁকড়ে ধরে একই স্বরে বলল, ওই গ্রামটা ওর জন্য অভিশাপ ভাই। ওই গ্রামের আনাচে কানাচে ওর মৃত মা বাবার স্মৃতি জড়িয়ে আছে। সেসব ওকে আবারও আজ দেখতে হবে। কিভাবে ও সহ্য করবে এবার একা একা? ও যে খুব কাঁদবে ভাই, বাজেভাবে ভেঙে পড়বে, আবারও নিজের ক্ষতি নিজেই করে বসবে। নির্ঝরের সর্বশরীরে হালকা ঝাঁকুনি দিয়ে উঠল। সে আবার বলল, বড় ভাইয়া, আমার অনুটা অনেক ছোট, অনেকই। ওর তো এখন হেসে খেলে জীবন পার করার বয়স, তাই না? ওর চোখে অনেক স্বপ্ন থাকার কথা, এত এত কষ্টের প্রতিচ্ছবি না। ওর হাতে তো রঙিনী চুড়ি থাকার কথা, তাহলে ওর হাতে কেন তাজা রক্তে রঞ্জিত হবে বারবার? পরপরই নির্ঝর মাথা তুলে সারফারাজের দিকে তাকালো। ওর চোখ দুটো টকে লাল বর্ণ ধারণ করে আছে। মনে হচ্ছে আর কিছু সময় কাঁদলে ও এবার আর নোনাজল বের হবে না, সরাসরি রক্ত ঝরবে। মুখশ্রী জুড়ে ফুটে আছে অনুনয়ের ছাপ। নির্ঝর বলল, আল্লাহর দয়া লাগে ভাই, এক্ষুনি চলো তুমি। ওকে আনতে যাই আমরা। এভাবে অপেক্ষা করে সময় নষ্ট করে ওকে তিলে তিলে শেষ হয়ে যেতে দিও না। দিও না ভাই, দি। শেষ কথাটা আর সম্পূর্ণ করতে পারল না নির্ঝর। শরীরটা নিস্তেজ হয়ে এলো, আর চোখ দুটো বুজে গেল ওর। নিজের সর্বশরীরের ভার ছেড়ে দিল নির্ঝর সারফরাজের উপর। সারফরাজ তৎক্ষণাৎ নির্ঝরকে শক্ত করে ধরে ফেললো। তেজও এগিয়ে এলো দ্রুত। ওরা বুঝতে পারলো যে নির্ঝর সেন্স হারিয়েছে। অতঃপর ওরা দেরি না করে নির্ঝরকে ধরে আইজিপির অফিসের পাশে থাকা তার নিজস্ব গেস্ট রুমে নিয়ে গেল। নির্ঝরকে বিছানায় শুইয়ে দেওয়ার পর তেজ কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, বড় ভাইয়া, আমাদের কি একজন ডাক্তারকে ডাকা উচিত নয়? সারফরাজ গম্ভীর স্বরে উত্তর দিল, না থাক, অতিরিক্ত মানসিক চাপে সেন্স হারিয়ে ফেলেছে, একটু রেস্ট নিক। এভাবেই থাকুক কিছুক্ষণ, পরে আপনা আপনিই ঠিক হয়ে যাবে। তেজ মাথা নেড়ে বলল, আচ্ছা, আমি বসছি ওর কাছে। সারফরাজ নির্ঝরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর এই দৃষ্টির মাঝে লুকিয়ে ছিল নির্ঝরের জন্য দুশ্চিন্তা। অনুকে কিভাবে ফিরিয়ে আনা যাবে সেই বিষয়ে চিন্তা কাজ করছে। তারপর দৃঢ় পায়ে রুম থেকে বেরিয়ে গেল সারফরাজ। কয়েক মিনিট পর নির্ঝরের চোখের পাতা হালকা কেঁপে উঠতেই ওর জ্ঞান ফিরে এলো। নির্ঝর চোখ খুলতেই তেজকে নিজের পাশে বসে থাকতে দেখলো, কপালের সাথে এক হাত ঠেকিয়ে দু চোখ বুজে অবস্থায়। নির্ঝর উঠে বসলো। ওর মাথাটা হালকা ভার লাগছে, শরীরটাও কিছুটা অবসের মতো হয়ে আছে এমন অনুভব হচ্ছে। তেজ চোখ মেলতেই নির্ঝরকে উঠে বসতে দেখে চিন্তিত কণ্ঠে বলল, এখন কেমন লাগছে? নির্ঝর ক্লান্ত কণ্ঠে বলল, ভালো আছি। বোধহয় একটু মাথা ঘুরে উঠছিল তখন। তেজ নরম স্বরে বলল, এত প্রেশার নিস না নির্ঝর, সব ঠিক হয়ে যাবে, দেখিস। আর সারফরাজ ভাই আছে না, খুব তাড়াতাড়ি অনুকে ফিরিয়ে আনবে উনি, আর সেটাও একদম অক্ষত অবস্থায়। ভাইয়ের উপর বিশ্বাস রাখ তুই। নির্ঝর তেজের থেকে দৃষ্টি নামিয়ে হালকা মাথা নেড়ে বলল, জানি। আর আমি ঠিক আছি এখন, চেষ্টা করবো প্রেশার না নেওয়ার। কিছু সময় নীরব থাকার পর নির্ঝর আবারও বলল, আমি বাসায় যেতে চাই তেজ ভাই। তেজ কিছুটা অবাক হয়ে তাকিয়ে বলল, এখন এই অবস্থায়? নির্ঝর স্বাভাবিক কণ্ঠেই বলল, হ্যাঁ, বাসায় গেলে একটু ভালো লাগবে হয়তো, এখানে থাকতে ইচ্ছা করছে না। আচ্ছা চল তাহলে, আমি তোকে ছেড়ে আসছি। নির্ঝর তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলল, না লাগবে না, আমি একাই যেতে পারবো। অতঃপর ওরা দুজনে গেস্ট রুম থেকে বেরিয়ে এলো। দরজা ধীরে খুলে বাইরে বেরিয়ে এলো নির্ঝর।
তেজ তার পাশে। রাতে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সারফারাজ। তখনই নির্ঝর আর তেজকে বের হতে দেখে সারফারাজ ওর কথা সংক্ষিপ্তভাবে শেষ করে ফোনটা কেটে দিল। ওদের দিকে চোখ তুলে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কিরে, এখনই উঠলি যে? আর একটু বিশ্রাম নিতে পারতি। এই অবস্থায় বের হওয়ার কি দরকার ছিল? নির্ঝর সারফারাজের কাছাকাছি এসে দাঁড়ালো। ওর চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ফুটে আছে। নির্ঝর বলল, ভাই, বাসায় যেতে চাই আমি। এখানে আর থাকতে ইচ্ছে করছে না। সারফারাজ সাথে সাথে মাথা না সূচক নাড়িয়ে বলল, না, এই অবস্থায় তুই কোথাও যাচ্ছিস না। শরীরটা ঠিক কর আগে। নির্ঝর এবার একটু জোর দিয়ে বলল, আমি ঠিক আছি ভাই, সত্যি বলছি। এখানে থাকলে উল্টো আরো খারাপ লাগবে আমার। বাসায় গেলে একটু শান্তি পাবো। প্লিজ না করো না। নির্ঝরের ক্লান্তি ভরা কণ্ঠে করা অনুরোধ বাক্যগুলো শুনে সারফারাজ কিছুক্ষণ নীরবভাবে তাকিয়ে রইল ওর দিকে। অতঃপর একবার দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে যা, তবে একা না, গার্ডস যাবে তোর সাথে। আর তুই ড্রাইভ করবি না, ক্লিয়ার? নির্ঝর হালকা মাথা নেড়ে বলল, ঠিক আছে, তবে একজন থাকলেই হবে, উনি ড্রাইভ করবেন, বাকিরা তোমার সাথে থাকুক, অনুকে খুঁজে আনতে কাজে লাগবে। সারফারাজ ধীরে মাথা নেড়ে সম্মতি দিল, ঠিক আছে। ঠিক আছে। অতঃপর পাশে দাঁড়িয়ে থাকা একজন গার্ডকে ইশারা করে ডাকলো এবং সংক্ষিপ্তভাবে নির্দেশ দিল। কিছুক্ষণ পর গেটের সামনে একটা কালো গাড়ি এসে দাঁড়ালো। নির্ঝর গিয়ে ড্রাইভারের পাশে সিটে বসলো। গার্ডটি ড্রাইভারের সিটে বসে আছে। তেজ নীরবে দাঁড়িয়ে দেখলো সবটা। সারফারাজের চোখ তখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে গাড়িটার দিকে। পরপরই ইঞ্জিন স্টার্ট হতে গাড়িটা গেট পেরিয়েও অদৃশ্য হয়ে গেল। গাড়িটা তার গতিতে শহরের ব্যস্ততা পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিল। নির্ঝর জানালার বাইরে তাকিয়েছিল। ওর চোখে স্থিরতা থাকলেও বুকের ভেতরে চলছিল তুমুল জ্বর। পরপরই নির্ঝর ড্রাইভারকে বলল, গাড়িটা ঘুরান, আমি যেই দিকে যেতে বলছি সেই দিকে যাবেন। ড্রাইভার কিছুটা অবাক হয়ে বলল, আপনি না বাসায় যাওয়ার কথা বললেন স্যার, এখন আবার কই যাবেন? একটা গ্রামে। কিন্তু স্যার, এটা তো সম্ভব না। বসের অর্ডার আছে আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার। আমি ওই অর্ডারের খেলাপি করতে পারবো না। নির্ঝর ওর চোখের দৃষ্টি কঠিন করে বলল, আমি যা বলছি তাই করেন, গাড়ি ঘুরান। ড্রাইভার এবার খানিক অস্থির হয়ে পড়লেন, তবুও বললেন, স্যার প্লিজ বুঝেন, এটা করলে আমার চাকরি থাকবে না, আমি বিপদে পড়ে যাব। নির্ঝর ধৈর্য ফুরিয়ে আসছিল। সে ওর কণ্ঠে হুমকির ছাপ স্পষ্ট করে বলল, আমি আছি, গাড়ি ঘোরান, না হলে ফল ভালো হবে না। ড্রাইভার পুরোপুরি দোটানায় পড়ে গিয়েছে। এদিকে বসের আদেশ, অন্যদিকে তার ওই ছোট ভাইয়ের এমন হুমকিমূলক নির্দেশ। ড্রাইভার খানিক সাহস সঞ্চয় করে বললেন, স্যার আমাকে মাফ করেন আপনি, আমি সত্যিই পারবো না আপনার কথা মানতে। নির্ঝর এবার খানিক ঠান্ডা স্বরে বলল, আপনার চাকরি নিয়ে চিন্তা করার দরকার নেই, পুরো দায়ভার আমি নিচ্ছি, কিছু হলে তখন আমি সামলাবো। গাড়ি ঘুরান আপনি। কয়েক সেকেন্ডের নীরবতার পর ড্রাইভার এবার দীর্ঘশ্বাস ফেলে গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটার দিক বদলালেন। নির্ঝর ফোনের ম্যাপ বের করে সামনে তাকিয়ে রইল। সে আগেই এই রাস্তার নোট করে রেখেছিল, তাই খুব বেশি ব্যাগ পেতে হচ্ছে না যেতে। নির্ঝরের বুকের ভেতরে দগদগ শব্দের মাত্রা পাল্লা দিয়ে বাড়ছে, কিন্তু দু চোখে বিন্দুমাত্র ভয়ের ছাপ ফুটে নেই। নির্ঝর দৃঢ়স্বরে বলল, আমি আসছি অনু, আসছে আপনার কাছে, আপনাকে রক্ষা করতে ওই শয়তানগুলোর হাত থেকে। আর একটু অপেক্ষা করুন, ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ড্রাইভারটি তা শুনতে পেরে বললেন, স্যার, এটা তো অনেক রিস্ক হয়ে যাচ্ছে। আপনার জানের রিস্ক হবে। একা ওইখানে যাওয়াটা ঠিক হইতেছে না স্যার। নির্ঝর বিরক্তি মাখা স্বরে বলল, বেশি কথা না বলে মনোযোগ দিয়ে গাড়ি চালান আপনি। ড্রাইভার এবার পুরোপুরি চুপ হয়ে গেলেন। গাড়ির গতিও একটু বেড়ে গেল। নির্ঝরের সামনে এখনো অপেক্ষা করছে এক অজানা বিপদ। আর সেই বিপজ্জনক খাদে নির্ঝর একাই ঝাঁপ দিতে চলছে, শুধুমাত্র অনুকে ফিরিয়ে আনার ইচ্ছে নিয়ে। প্রায় 20 মিনিট পর সারফারাজের ফোন বেজে উঠল। সে দেখল ফোন স্ক্রিনে পিহুর হাস্যোজ্জ্বল মুখটা ভেসে উঠছে। সারফারাজের ফোন রিসিভ করতেই উপাস থেকে পিহু অস্থির কণ্ঠে বলল, কি খবর ওদিকের? অনুকে কি খুঁজে পেয়েছেন আপনারা? কখন ফিরবেন ওকে নিয়ে? সারফারাজ শান্ত কণ্ঠে বলল, বউ, শান্ত হও তুমি। এই পরিস্থিতিতেও কেউ কিভাবে শান্ত থাকতে পারে? জোরে জোরে নিঃশ্বাস ফেললো কয়েকবার। কিন্তু কি বললাম? পিহু আর কথা না বাড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেললো কয়েকবার। অতঃপর বলল, এবার তো বলুন। চিন্তা করো না তোমরা, অনুর লোকেশন আমরা জানতে পেরেছি। আপাতত আইজিপির অফিসে আছি আমরা, এক্ষুনি বের হব। বাড়িতে কাউকে এখনো জানাইনি অনুর নিখোঁজের বিষয়ে। আমরা সবাই ফিরলাম।
অনু ফিরেনি, এজন্য মা চাচিরা জিজ্ঞেস করেছিলেন ওর কথা। বলেছি ওর চিকিৎসা চলছে, আপনারা আছেন সাথে। ভালো করেছ। আপাতত তাদের কাউকে না জানানোই ভালো। অহেতুক চিন্তা করে অসুস্থ হয়ে পড়বে। তাড়াতাড়ি অনুকে ফিরিয়ে আনুন প্লিজ। মেয়েটা এখনো অনেক ছোট, না জানি কোন পরিস্থিতিতে আছে, কিছু খেয়েছে কিনা। চেষ্টা করবো ইনশাল্লাহ, দোয়া করো তোমরা। নির্ঝর কি ফিরেছে বাসায়? নির্ঝর ভাই কই না তো। সারফরাজ ওর হাতে থাকা ঘড়িতে তাকিয়ে সময় দেখে বলল, এতক্ষণ তো বাসায় যাওয়ার কথা ওর। বাসায় আসতেছে উনি? বলল শরীরটা ভালো না, বাসায় যেতে চায়, তাই পাঠিয়ে দিলাম। এসে যাবে হয়তো একটু পর। আচ্ছা, ও আসলে আমায় একটু জানিয়ে দিও কল করে। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। হুম। অতঃপর সারফরাজ কল কেটে দিল। আইজিপি তার অফিস কক্ষ থেকে বেরিয়ে এসে সারফরাজকে বললেন, সারফরাজ এখন আমরা বের হতে পারবো। গেটের বাইরে আমার সারফরাজ এখন আমরা বের হতে পারবো। গেটের বাইরে আমার স্পেশাল ফোর্সের গাড়ি দাঁড়িয়ে আছে। আচ্ছা চলো। অতঃপর সারফরাজ ও তেজ আইজিপির সাথে তার গাড়িতে উঠে বসলেন। তাদের গাড়ি আগে সারফরাজ পার্সোনাল গার্ডসদের একটা গাড়ি রয়েছে, পিছনে আইজিপির স্পেশাল ফোর্সের গাড়ি ও তার পিছনে সারফরাজের আরো একটা গার্ডস ভর্তি গাড়ি রয়েছে। উদ্দেশ্য অনুর গ্রামে যাওয়া। রাত প্রায় গভীর হয়ে এসেছে। নির্ঝর গাড়ি নিয়ে গ্রামের রাস্তা দিয়ে ঢুকেছে প্রায় 15 মিনিট হলো। যত ভিতরের দিকে আসছে ওরা, গ্রাম শান্ত নিরিবিলি, পরিবেশ যেন ওদের একটু একটু করে গিলে নিচ্ছে নিজের গহ্বরে। নির্ঝর বিড়বিড়িয়ে বলল, অনুর বিয়ে ওর বাবা ঠিক করেছিল এই গ্রামের চেয়ারম্যানের ছেলের সাথে। তাহলে কি অনুকে কিডন্যাপ করার পিছনে ওই লোককেই দায়ী? আমার কি এখন সরাসরি চেয়ারম্যানের বাড়িতে যাওয়া উচিত? কিন্তু ওই চেয়ারম্যানের বাড়িটা কোন দিকে? একা একা খুঁজতে নিলে লম্বা সময় লেগে যাবে। কোথাও থেমে কাউকে জিজ্ঞেস করে নিলেই বোধহয় ভালো হবে। ভাবতে ভাবতেই ওদের গাড়িটা আর একটু সামনে এগোলে সেখানে একটা টং চায়ের দোকান দেখতে পেল ওরা। ড্রাইভারটি বললেন, ছোট স্যার, এভাবে আর কত সময় ঘোরাঘুরি করবেন? কোথায় যাবেন যদি না চিনে থাকেন তাহলে ওই চায়ের দোকানদারকে একবার জিজ্ঞেস করে নেওয়া যেত। নির্ঝর বলল, দোকানের সামনে গাড়িটা থামাও, আমি জিজ্ঞেস করতেছি। ড্রাইভার তেমনই করলেন। হঠাৎ একটা বিশালাকার উন্নত জাতের 4 চাকার গাড়ি দেখে চায়ের দোকানদার খানিক ভড়কে গেলেন। পরপরই নিজেকে সামলে নিয়ে হাতে থাকা হারিকেনটা সামনের দিকে এগিয়ে নিয়ে নির্ঝরের চেহারাটা স্পষ্টভাবে দেখার চেষ্টা করে বললেন, কেডা আপনারা? এত বড় গাড়ি লইয়া এই গ্রামে আইছেন? কার ঘরে যাইবার চান বাহে? নির্ঝর নম্র স্বরে বলল, আমরা শহর থেকে এসেছি চাচা। এই গ্রামের জন্য এখনো বিদ্যুৎ ব্যবস্থা নেওয়া হয়নি, এজন্য সেই বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা বলতে চাই। কিন্তু চেয়ারম্যানের বাড়িটা কোন দিকে তা খুঁজে পাচ্ছি না। একটা উপযুক্ত বাহানা দেওয়ায় নির্ঝরকে সন্দেহ করলেন না বোধ হয় দোকানদার। তিনি সরল হাসি দিয়ে ঠিকানা বলে দিলেন ওদের। নির্ঝর হাসি মুখে বিদায় নিয়ে এগুলেন সেই পথ ধরেই। আরও প্রায় 10 মিনিট সময়ে মাঠের এলোমেলো রাস্তা পার করার পর প্রায় 30 হাত দূরে বিশাল এরিয়া নিয়ে দাঁড়ানো 3 তলা বিশিষ্ট আদিমকালের মডেল তৈরি এক প্রকার ছোটখাটো রাজপ্রাসাদের মতো বাড়ি ওদের নজরে পড়লে নির্ঝর গাড়ি এখানেই থামাতে বলে বলল, ওই যে ওই বাড়িটাই মনে হয় চেয়ারম্যান বাড়ি। বাড়িটার আশেপাশে দেখছি মোটামুটি উঁচু করে প্রাচীর তোলা রয়েছে। গেটের সামনে পাহারাদারও দাঁড়িয়ে আছে। আন্দাজ করা যায় ভিতরে নিরাপত্তা ব্যবস্থা ঢিলেঢালা নয়। ড্রাইভারটি বললেন, ছোট স্যার, এখন আমার করণীয় কি? আমরা কি আর সামনে এগোবো? নির্ঝর বাবুক সেরে বলল, না, আর এগোনো যাবে না। তুমি এখানেই থাকো, আমি একাই ভিতরে যাব। তুমি এখানেই থাকো, আমি একাই ভিতরে যাব। আমার কাজটা সাবধানে সেরে আবার তোমার কাছে ফিরে আসব। স্যার, একা যাবেন না, আমি একাই যথেষ্ট। কথাটা বলেই নির্ঝর গাড়ি থেকে নেমে সামনের অন্ধকারে যেন মিলিয়ে গেল। চেয়ারম্যান বাড়ির ঠিক পিছনের দেয়ালটা চারপাশ থেকে তুলনামূলক উঁচু কম হওয়ায় নির্ঝর দেয়ালের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। অতঃপর, ইয়া আল্লাহ, যান বাঁচানোর মালিক একমাত্র আপনি বলেই কয়েক কদম পিছিয়ে একটানে দৌড়ে এসে লাফ দিয়ে উপরে উঠে পড়ল। ফলস্বরূপ দেয়ালের উপরিয়াংশ দিয়ে ঘন করে গেঁথে রাখা ছোট ছোট লোহাগুলো থেকে কিছু লোহার তুত্তুরে মাথা নির্ঝরের হাতের তালু ও আঙ্গুলগুলোতে লেগে খানিকটা গর্ত গর্ত হয়ে গেল, যা দ্বারা গল গল করে রক্ত ঝরতে শুরু হলো। নির্ঝর দাঁতে দাঁত চেপে সেই ব্যথা সহ্য করার চেষ্টা করছে। এরপর আর দেরি না করে ওপাশের গাছের উপর সাবধানে ঝাঁপ দিল সে। ঠোঁটে ঠোঁট চেপে কয়েক সেকেন্ড কোমরে হালকা
হেলানো অবস্থায় স্থির হয়ে দাঁড়িয়ে নির্জন অপেক্ষা করলো ওর জাপ দেওয়ার শব্দ শুনে কেউ সেখানে চলে আসে নাকি। তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ওকে। কিন্তু কেউ আসলো না দেখে নির্জর সঙ্গে সঙ্গে ওর দুহাত হালকাভাবে জারা দিল। জ্বালা করছে হাতের তালুতে ও আঙ্গুলগুলোতে। এই মুহূর্তে ক্ষত স্থানের রক্ত বন্ধ করার কোনো উপায় নির্জরের কাছে নেই। নির্জর ওর পকেট থেকে সাদা রঙের রুমালটা বের করে তা মাঝখান দিয়ে ফুঁড়ে দাঁতের সাহায্যে দুই হাতে কোনো রকম ভাবে ব্যান্ডেজ করে নিল। মনে মনে বলল, এই পথ পেরিয়ে ভিতরে তো চলে এলাম, আপনার দেখা এরপর পেয়ে গেলে কিভাবে এখান থেকে অক্ষত অবস্থায় আপনাকে উদ্ধার করব আমি অনু। বুকের বাম পাশটায় কেমন যেন করছে আজ। এত ভীষণ অস্থিরতা এর আগে কখনো অনুভব করিনি আমি। আইজিপির স্পেশাল গাড়িটা দ্রুতগতিতে গ্রামের রাস্তা পেরিয়ে এগিয়ে চলছে। গাড়ির সামনে পিছনে নিরাপত্তা বাহিনীর আরও একটা গাড়ি রয়েছে। সারফরাজা স্পেশাল ট্রেনিং প্রাপ্ত গার্ডসদের গাড়িও তাদের মধ্যে রয়েছে। গাড়ির ভিতরে পরিবেশটা হালকা থমথমে রূপ নিয়ে আছে। পিছনের সিটে গম্ভীর মুখে বসে আছে সারফরাজ, ওর পাশেই আছে আইজিপি। আর সামনের সিটে ড্রাইভারের পাশে বসে আছে তেজ। আইজিপির হাত আইজিপি তার হাতে থাকা বাজ করা একটা কাগজ মেলে ধরলে সারফরাজের সামনে। তেজ গাড় বেঁকে দেখছে পুরো বিষয়টা। মেলে ধরা কাগজটা হলো অনুর গ্রামের হাতে আঁকা ম্যাপ। আইজিপি বললেন, এই গ্রামে এতগুলো বড় বড় গাড়ি নিয়ে ভিতরে ঢোকা সহজ হবে না, কারণ রাস্তাটা অনেক সরু। আর চেয়ারম্যানের বাড়িটাও গ্রামের প্রায় শেষ দিকে। চেয়ারম্যানের নিজের কুকীর্তি পুরো গ্রামে মানুষদের থেকে আড়াল করে রাখার জন্য নিরাপত্তার ত্রুটি হতে দেন না। 20+ গার্ডস তার বাড়ির চারপাশে থাকে সব সময়। সারফরাজ নিচু চোখে ম্যাপটার দিকে তাকিয়ে রইল। ওর মুখশ্রী জুড়ে স্থিরতার ছাপ ফুটে থাকলেও ভিতরে ভিতরে কাজ করছে ভয়ঙ্কর কোনো চাপ। আইজিপি আবারও বললেন, আমার ধারণা মেয়েটাকে চেয়ারম্যান নিজের বাড়িতেই রেখেছেন, কারণ গ্রামের ভিতরে আর কোথাও ওকে লুকানোর চেষ্টা করা হলে সেই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়ার ভয় থাকবে চেয়ারম্যানের। সারফরাজ ধীরেস্বরে বলল, লোকটা খুব চালাক, বহু বছর ধরে এই এলাকায় ক্ষমতা ধরে রেখেছেন। তাই নিজের এলাকায় সে কখনো বাইরের কাউকে প্রবেশ করতে দিয়ে তার গোপনীয় কাজগুলোতে সন্দেহ প্রকাশ করার মতো সুযোগ দিবেন না। তেজ বলল, ভাইয়া, আমরা কি সরাসরি চেয়ারম্যান বাড়িতে আক্রমণ করব? সারফরাজ কিছুক্ষণ চুপ করে উত্তর দিল, না, আগে পরিস্থিতি বুঝতে হবে। অনু ভিতরে থাকলে ওর ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। চেয়ারম্যান কোণঠাসা হয়ে গেলে মেয়েটার ব্যবহার করতেও পারে। আইজিপি মাথা নেড়ে বললেন, ঠিক বলেছ। তাই আমি স্পেশাল ফোর্সকে আগেই নির্দেশ দিয়েছি, আমরা আমার অর্ডার ছাড়া কেউ ভিতরে ঢুকবে না। পরপরই সারফরাজ হালকা ভ্রু কুঁচকে বলল, 1 মিনিট। তেজ বলল, কি হয়েছে ভাইয়া? সারফরাজ নিজের ফোন বের করে সময় দেখে বলল, নির্জর বাসায় পৌঁছালে পিহুকে ফোন করে আমায় জানাতে বলেছিলাম, এখনো ফোন করেনি ও। তার মানে নির্জর বাসায় পৌঁছায়নি। কথাটা শুনে তেজ চমকে উঠে বলল, কি? আইজিপি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো সারফরাজের দিকে। সারফরাজ পিহুকে তৎক্ষণাৎ কল করলো। দুবার রিং হওয়ার পর পিহু কল রিসিভ করলো। হ্যালো, নির্জর বাসায় ফিরেছে? না তো, এখনো আসেনি। সারফরাজের চোয়াল শক্ত হয়ে এলো। তুমি ওকে ফোন করেছিলে? নীরা করেছিল কিছুক্ষণ আগে, কিন্তু ফোন বন্ধ বলেছে। মুহূর্তেই গাড়ির ভেতরে পরিবেশ যেন আরো থমথমে হয়ে গেল। সারফরাজ কলটা কেটে দিল। তেজ উৎকণ্ঠিত স্বরে বলল, ভাইয়া, নির্জর কি তাহলে? সারফরাজ গর্জে উঠে বলল, ড্যামেট। সারফরাজের কণ্ঠের তীব্রতায় গাড়ির ভেতরে সবাই খানিক থমকালো। সারফরাজ এক হাত দিয়ে ওর কপাল চেপে ধরল। চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে রাগ আর চাপা ভয়ের ছাপ। কয়েক সেকেন্ড পর সারফরাজ ভয়ঙ্কর ঠান্ডা স্বরে বলল, আমি জানতাম এই ছেলেটা কিছু একটা করবে। তেজ উদ্বিগ্ন হয়ে বলল, ভাইয়া, নির্জর কি একাই গ্রামের ভিতরে চলে গিয়েছে? সারফরাজ ধীরে চোখ বন্ধ করলো কয়েক সেকেন্ডের জন্য। নির্জরের কান্না ভেজা মুখটা বারবার ওর চোখের সামনে ভেসে উঠছে। অনুকে নিজের কাছে পুনরায় ফিরে পাওয়ার আকুতিগুলো যেন ওর কানে বাজছে। পরপরই সারফরাজ চোখ খুলে সোজা হয়ে বসে বলল, ড্রাইভার, স্পিড বাড়ান। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ির গতি বাড়িয়ে দিল। সারফরাজ এবার আইজিপির দিকে তাকিয়ে বলল, আমরা দেরি করে ফেলেছি। মানে? নির্জর ইতিমধ্যে ওদের এলাকায় ঢুকে গেছে সম্ভবত। তেজের বুক ধক করে উঠল। ইয়া আল্লাহ! সে ইয়া আল্লাহ বলে উঠল। সারফরাজ ঠান্ডা স্বরেই বলল, চেয়ারম্যানের লোকেরা যদি নির্জরকে পেয়ে যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। গাড়ির গতি আরো বেড়ে গেল। মনে হচ্ছে রাতের অন্ধকারে চিরে একের পর এক গাড়িগুলো ছুটে চলে আসছে চেয়ারম্যান বাড়ির দিকে।
নির্জনের দৃঢ় পায়ে একটু সামনে এগোতেই ওর চোখ পড়ল দোতলায়। ভিতরে থেকে কোনো নারীর কণ্ঠে, দরজা খুলে দে, দরজা খুলে দে বলছে। নয়তো তোদের সব কটাকে আমি রামদা দিয়ে কুপিয়ে মারবো, খুলে দে দরজা। এমন শক্তিশালী শব্দগুলো বেশি আসতেই শুনে নির্জন মনে মনে বলল, এটা তো মনে হচ্ছে অনুর কণ্ঠ। তবে কি ওরা অনুকে দোতলার ওই করে বন্দি করে রেখেছে? কিন্তু আমি অনুর কাছে পৌঁছাবো কিভাবে? ভাবতে ভাবতেই নির্জন অনুর রুমের সাইডের চারপাশটাতে নজর বুলালো। আরেকটু এগিয়ে এসে প্রায় বিল্ডিং এর দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বিশালাকার বট গাছের সাথে হেলান দিয়ে একবার ক্লান্তির শ্বাস ছাড়লো। গাছটার চারপাশ দিয়ে মোটা ও শক্তপোক্ত লতাগুলো ঝুলছিল। নির্জন কি বুঝে একবার সন্নিকটে থাকা লম্বায় প্রায় মাটি ছুঁয়েছে। মোটা ও শক্তপোক্ত একটা লতা ধরে নিজের সর্বশক্তি প্রয়োগ করে আরো নিচের দিকে টানলো কয়েকবার। হয়তো পরীক্ষা করলো এই লতা ওর বর সইতে পারবে কিনা। নির্ঝর এবার মনে মনে একটু আত্মবিশ্বাস ফিরে পেল। পরপরই আল্লাহর নাম নিয়ে নির্ঝর শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে লতাটা নিজের কোমরে বেঁধে নিল। এরপর দু হাত দিয়ে শক্ত করে পেঁচে ধরে গাছের সাথে পা ঠেকিয়ে কায়দা করে একটু একটু করে উপরের দিকে উঠতে শুরু করলো। মনে মনে আল্লাহর নাম জপছে। একবারের জন্য নিচের দিকে তাকাচ্ছে না নির্ঝর। যখন কারোর ইচ্ছাশক্তি দৃঢ় হয় তখন আল্লাহর রহমতে নিশ্চয়ই সে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। নির্ঝরের ক্ষেত্রেও হয়তো তেমনটাই হলো। দ্বিতীয় তলার কাছাকাছি যে ডালটা, সেই ডালের ওপরে উঠে বসলো নির্ঝর। জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করছে সে। রিস্ক নিতে সর্বদা ভয় পাওয়া ছেলেটা আজ একের পর এক রিস্কি কাজ করে চলছে। তেজটা এখানে থাকলে নিশ্চিত অজ্ঞান হতো তার গুণধর বিতু বাইটার কাজ ও শার্প মাইন্ড দেখে। নির্ঝরের শরীরে ঘামে ভিজে গিয়েছে ইতিমধ্যে। মনে মনে ভয়ও কাজ করছে কিছুটা। এখান থেকে ওকে এক দফার নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে, নয়তো ধরা পড়া নিশ্চিত। আর ধরা পড়লে অনুর জীবনের রিস্ক আরো বেড়ে যাবে। নির্ঝর ওর নিজের জীবন নিয়ে কোনো প্রকার চিন্তা করছে না এই মুহূর্তে। করতে গেলেই হয়তো মনোবল হারাবে, দুর্বল হয়ে পড়বে, লক্ষ্য থেকে বিভ্রান্ত হবে। নির্ঝর আর দেরি না করে নিজের স্থান থেকে অনুর রুমের ব্যালকনি পর্যন্ত দূরত্বটাকে চোখের মাপে মেপে নিল। অনু ওর ক্লান্ত শরীরটা নিয়ে মেঝের উপর বসে আছে। দরজার সাথে ঠেকিয়ে রেখেছে পিঠটা। অনবরতভাবে কাঁদছিল অনু। শপিং মলে যখন ও চেয়ারম্যানের লোকদের মুখোমুখি হয়েছিল তখন ও খানিকটা ভড়কে গিয়েছিল। চিনেও না চেনার ভান ধরে পাশ কাটাতে নিলে তাদের মধ্যে একজন লোক বলেছিল, তোর মা এখনো বেঁচে আছে। সেই রাতে তাকে পুরোপুরিভাবে মেরে ফেলা হয়নি, কিন্তু তোর বাপটা ওই দায়ের এক কোপ খেয়েই কুপোকাত হয়ে গিয়েছে। পটল তুলেছে যাকে বলে। যদি চাস তোর মা বেঁচে থাকুক তাহলে কোনো প্রকার ঝামেলা না করে আমাদের সাথে চল। অনু তৎক্ষণাৎ পিছন ঘুরে তাকালো লোকগুলোর দিকে। প্রত্যেকের মুখেই লেগে আছে পৈশাচিক হাসির রেখা। অনু জোরালো কণ্ঠে বলল, মিথ্যে বলছেন আপনারা। আমার মা বেঁচে নেই আমি জানি। মেরে ফেলেছেন সেই রাতেই আপনারা আমার মাকে। আর এখন মিথ্যে বলে আমাকে ফাঁদে ফেলে নিজেদের সাথে নিয়ে যাওয়ার নোংরা পরিকল্পনা করছেন। তোকে উঠানোর জন্য এত শত পরিকল্পনা করার প্রয়োজন আমাদের চেয়ারম্যান সাহেবের পড়বে না। তার যে ক্ষমতা ও পরিচিতি, খুব সহজেই তোকে উঠিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু তোর মাটা সারা দিন রাত খালি বিলাপের মতো তোর নাম নেয়। তোরা একবার দেখতে চাই। তা দেখা চেয়ারম্যান সাহেবের মায়া হয়েছিল, তাই আমাদের শহরে পাঠাইছিল তন্ন তন্ন করে তোরে খুঁজে হইলেও তোকে বের করতে। এরপর সম্মানের সহিত তোকে গ্রামে আনতে। যা হওয়ার ছিল তা তো হয়েই গিয়েছে। তোর মা যেই মায়ের গুলো খাইছিল সেই রাইতে, এতেই তার শাস্তির গড়া পূর্ণ হইছে। তাই তারে এখনো বাঁচাইয়া রাখছে। দুকে দুকে মরণের দিকে যাচ্ছে তোর মা। তার শেষ ইচ্ছেটা তুই পূরণ করবি নাকি না করবি, এবার তোর ইচ্ছা সেটা। অনু যেন পাথরের ন্যায় স্থির হয়ে গিয়েছে কথাগুলো শুনে। কয়েক সেকেন্ড নীরবতার পর অনু বলল, আমি যাব, যাব আমার মায়ের কাছে। অতঃপর অনুকে নিয়ে শপিং মল থেকে বাধাহীনভাবে বাইরে এসে নিজেদের আগে থেকে দাঁড় করানো গাড়িতে উঠে বসে গ্রামের উদ্দেশ্যে রওনা করলো চেয়ারম্যানের লোকগুলো। গাড়ি ছাড়া মাত্র পিছন থেকে একজন লোক অনুর মুখের উপর রুমাল রাখলো। পরপরই অনু ওর জ্ঞান হারিয়ে ফেললো। লোকটা বলল, বয়স কম তো তাই বুদ্ধির দৌড়ও কম। খুব সহজে আমাদের পাতানো ফাঁদে তাই পাটা দিয়েই দিল। এবার যাবতীয় হিসাব এর ওপর আমাদের হিসেব নিবে। এরপর অনুর যখন সেন্স ফিরে আসে তখন ও নিজেকে এই ঘরের ভিতরে আবিষ্কার করে। তখন থেকে অনু দরজা খোলার জন্য চিৎকার চেঁচামেচি করছিল।
এত চিন্তার মাঝে অনু ব্যালকনির দিকে খেয়াল পর্যন্ত করেনি এখনো। যদি করতো তাহলে হয়তো কোনো উপায়ে সে পেয়ে যেত অনেক আগেই। নির্ঝর ডালের উপরে উঠে দাঁড়িয়ে শক্ত করে ডালটা দু হাতে আগের ন্যায় পেঁচিয়ে দিল এক লাফ। আল্লাহর অশেষ রহমতে নির্ঝরের লাফ দেওয়াটা সফল হলো। সে সরাসরি ব্যালকনির ওপরে এসে পড়েছে। কিন্তু এমন কাজে ব্যথাটা সে ভালোই পেয়েছে। নির্ঝর ডান পাটা হালকা বাঁকানো অবস্থায় পড়ায় ও দাঁতে দাঁত পিষে নিজের শরীরের বাহিক ব্যথাগুলো এই মুহূর্তে গিলে নিল। তবুও ওর দাঁতের ফাঁস দিয়ে উফ নামক চাপা শব্দ বের হলো না। সামনের সাইড থেকে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হতে অনুর হাত থেকে দাঁড়ালো ব্লেডটা মেঝের ওপর পড়ে গেল। অনু কোনোভাবেই যখন পালানোর রাস্তা আর খুঁজে পাচ্ছিল না, তখন ও মনে মনে ঠিক করলো এই ব্লেডটা দিয়ে ও নিজের হাতের শিরা কেটে ফেলবে। কারণ চেয়ারম্যানের নিজে এসে হুমকি দিয়ে গিয়েছে, যদি বাঁচার ইচ্ছে থাকে তাহলে তার 40 ঊর্ধ্ব মানসিক ভারসাম্যহীন সেই পাগল ছেলেটাকে ওর বিয়ে করতে হবে। যে ছেলের সাথে বিয়ে না দেওয়ার জন্য অনুর মা ওকে পালিয়ে যেতে সাহায্য করতে গিয়ে হারিয়েছিলেন নিজের প্রাণ, এই সেই ছেলে। অনু মনে মনে ঠিক করলো চেয়ারম্যানের হাতে ও মরবে না, আর না ওই ছেলেকে বিয়ে করবে। মৃত্যু যখন ওর সামনে খোলা একমাত্র পথ, তখন ও তখন ও ওর মায়ের মতোই হাসতে হাসতে নিজের হাতে নিজের প্রাণটা ত্যাগ করবে। দপ শব্দ হওয়া শব্দটা পেয়ে অনু চট করে উঠে দাঁড়িয়ে বলল, কে কে ওখানে?